বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। মেসির একটা খুব বড় একটা পোর্ট্রেট এঁকেছিলাম আমি। সেটা যদি কোনোভাবে দেওয়া যেত, আমি এক্সপেক্ট করেছিলাম যদি আয়োজকরা যদি সেটা কোনোভাবে ব্যবস্থা করতেন তাহলে হয়তো যাওয়া হতো। শোনো শোনো শোনো, রাজুদা আরেকটু হলে পরোটা খাইয়ে দিচ্ছিল, আর তুমি একটা পোর্ট্রেট দিতে পারলে না। হ্যাঁ, প্রথম কোন মহিলা ছবি এঁকেছো? শুভশ্রী গাঙ্গুলি। সেই জন্য তুমি কন্টেন্টের দুনিয়া রাজ করছো আজকে। আমি সুজয় নীল নামে একজনের ছবি এঁকেছিলাম, তো সেটা কমিশন ওয়ার্ক ছিল না। আমি ব্ল্যাঙ্ক চেক রেডি রেখেছিলাম, দিতে যাবো তুমি বেরিয়ে গেলে। সব থেকে বেশি দামে তোমার ছবি কত টাকায় বিক্রি হয়? এই সেটা সেরা তিনজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি নিজের কন্টেন্ট নিয়ে বেশি ভাবি। শ্রীতম শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার বা শুধুমাত্র ছবি আঁকিয়ে নয়, আমি ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটির যে ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাসোসিয়েশনটা রয়েছে, আমি তার হেড। অনেকেই খুব তাড়াতাড়ি একটা ছবি এঁকে দেয়, দিয়ে কাউকে গিফট করলো বা দিল। তুমি এটাকে কিভাবে দেখো? আমার কাছে ওটা খুব একটা ভালো লাগা নয়। পল্লবী কি তোমার লাইফে প্রথম প্রেম? না, মানে তিনি কি করছেন এখন? মানে তুমি কি স্টক জানি করো? না, আমি স্টক তো করি বাট স্টক করে রাখি না। তুমি কাউকে দেখে ইন্সপায়ার্ড? অ্যাবসার্ডিজম যখন রবি গুপ্তা যখন শুরু করলেন, তখন আরে এটা তো আমি ছোটবেলা থেকেই করি। বসন্ত আমার সব থেকে প্রিয় ঋতু, কিন্তু তোমার জীবন সুখা পড়ে আছে। নমস্কার, আমি সুজয় নীল, আর আমরা আজকে রয়েছি একটা ওয়াও শোতে, ওয়া মোমো প্রেজেন্টস ক্যাফে হাউসে। আর আজকে আমাদের অতিথি, যার পরিচয় আমি দিতে পারতাম কিন্তু আপনারা তাকে ভীষণ ভালোভাবে চেনেন। আমি তাকেই বলবো তার ইন্ট্রো দিতে, মানে সে তাকে কিভাবে প্রেজেন্ট করতে চায় মানুষের কাছে সেটার জন্য। আমাদের সঙ্গে রয়েছে শ্রীতম সোনা ব্যানার্জি। থ্যাংক ইউ আমাকে এই শোতে ডাকার জন্য। শ্রীতম, তোমার অনেকগুলো পরিচয় আমি জানি পার্সোনালি, কারণ তোমার সঙ্গে পরিচয় আজকের নয়, মানে মানুষ যেখানে তোমাকে কন্টেন্টের জন্য চিনেছে সেখান থেকে নয়, তার বহু আগে থেকে। তো তুমি নিজেকে এখন কি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমার পরিচয় বেসিক্যালি আমি আর্টিস্ট। আমি বহু বছর ধরে ছবি আঁকার সাথে যুক্ত, তো আমি ওটাতেই বেশি কমফোর্টেবল ফিল করি। বাট এই কন্টেন্ট ক্রিয়েশন যেটা, সেটা একটা ক্রিয়েটিভ আউটলেট আমার। কিন্তু মানে দুর্ভাগ্যবশত বলবো না, মানুষজন খুব বেশি চিনেছেন আমাকে এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্যে। তো আমি এখন অ্যাকচুয়ালি দুটোতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে পেইন্টার, কন্টেন্ট ক্রিয়েশন, মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও, মানে যদি কেউ আমাকে রেকগনাইজ করেন আমি তাতেও কমফোর্টেবল ফিল করি। মানে এই গম্ভীর শ্রীতমকে না খুব একটা বেশি মানুষজন চেনে না, যারা তোমাকে কন্টেন্টের জন্য চেনে। তো যেভাবে তুমি ভিডিওতে বলো সেভাবে যদি তোমার ইন্ট্রো দিতে হয়, কেমনভাবে দেবে? সেইটা আমার পক্ষে বলা একটুখানি কঠিন। তার রিজন হচ্ছে আমি যে ভিডিওগুলো বানাই, যে ব্লগসগুলো আমার আসে, ওগুলো পুরোটাই স্ক্রিপ্টেড হয়, আর ওটা একটা অ্যাক্টিংয়ের মতো। আমি কিন্তু রিয়েল লাইফে আমি ওরকম মানুষ নই। আমি খুবই মানে ভীষণই আমি রিজার্ভড একটা মানুষ। তাই ওইভাবে একদম প্রিপারেশন না নিয়ে কিছু ওইভাবে নিজের ইন্ট্রো দেওয়াটা একটুখানি আমার জন্য ডিফিকাল্ট। একটু ভাবতে হবে তার জন্য একটা ছোটোখাটো স্ক্রিপ্ট দরকার। এই ইন্ট্রো বলতে আমার ইঞ্জিনিয়ারিং লাইফ মনে পড়ে গেল, ইঞ্জিনিয়ারিং কলেজের র্যাগিং মনে পড়ে গেল। তো তারপরে এই তোমার কাছে শুনলাম ইন্ট্রো। আচ্ছা, ইন্ট্রো শব্দটা এতদিন বাদে এলো জীবনে? এতদিন বাদে এলো। দেখো, ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু অনেকগুলো ভাস্ট সাবজেক্ট, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়। না, তো আমরা ক্যাফে হাউসে কিন্তু মেইনলি প্রেম নিয়ে কথা বলি। ওকে। মানে আমাদের জীবনের বিভিন্ন রকমের প্রেম রয়েছে, সেটা যা খুশি হতে পারে। তোমার যেমন এখন কন্টেন্টের প্রতি প্রেম বেড়েছে, ছবি আঁকার প্রতি প্রেমটা ইঞ্জিনিয়ারিং ছেড়ে ওটাতে যাওয়ার ক্ষেত্রে ছিল। আমি যেটুকু জানি তুমি ছবি আঁকা শেখোনি কোথাও কারো কাছে। তো সব মিলিয়ে প্রেম তোমার জীবনে কি? প্রেমের সংজ্ঞা তো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হয়। তো আমার কাছে প্রেমের সংজ্ঞা হচ্ছে আমি যেটা করতে ভালোবাসি, আমি সেটাকেই আমি প্রেম বলি। মানে আমি যখন ছবি আঁকছি তখন আমি ছবির প্রেমে মোহিত হয়ে আছি, আমি যখন কন্টেন্ট বানাচ্ছি তখন কন্টেন্টের প্রেমে, যখন রান্না করছি তখন ওই রান্নাটা স্পেসিফিক যেই রান্নাটা করছি তার প্রেমে। মানে আমার কাছে প্রেম ওইভাবে নয় যে কোনো স্পেসিফিক কোনো বিষয়ই আমাকে প্রেমে পড়তে হচ্ছে, ওরকম নয়। মানে আমি যেটা করছি যখন আমি সেটারই প্রেমে মোহিত হয়ে আছি। মানে আমার কাছে প্রেম বেসিক্যালি এটাই, আর কিছুই নয়। একটা জিনিস আমি জানি, আমি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট নই, তাও জানি যে ইঞ্জিনিয়ারিং কলেজে নাকি প্রেমের একটা হাহাকার আছে।
সেটা কি আচ্ছা। পেয়েছো? না তখন অ্যাকচুয়ালি বিষয়টা কি আমার আমার লাইফে প্রেমের ক্ষেত্রে মানে আমি খুবই ব্যাকডেটেড। রিজন হচ্ছে কতটা? অনেকটাই, ভীষণই ভীষণই ব্যাকডেটেড। আমার লাইফে সেই অর্থে স্কুল লাইফে তো কোনো প্রেম ছিলই না, কলেজ লাইফেও ছিল না, আর ওইভাবে ভাবিও নি, কারণ তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। স্কুল লাইফটা তো পুরো পড়াশোনা নিয়ে কেটেছে। তো তারপরে ইঞ্জিনিয়ারিংয়ে যখন এলাম তখন দেখলাম যে পড়াশোনাটা আর আমার ফোটে নয়, মানে ওই জনরাতে আর আমার ভালো লাগছে না। তখন আঁকাঝোঁকা শুরু করা, তো ফলে নিজের একটা কেরিয়ার তৈরি করব সেই রকম একটা মানসিকতা নিয়েই স্কুল লাইফে এবং কলেজ লাইফেও দুটোতেই কেটেছে ওইভাবে। তো ফলে সেই অর্থে প্রেম তো আসেনি জীবনে। তবে তুমি যেটা বললে, তোমার কোয়েশ্চেনটা যেটা, সেটা হচ্ছে প্রেম নিয়ে যে হাহাকার হাহাকার, হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং কলেজে, এটা যারা কলেজে প্রেম করব এইটা ভেবে যেত তাদের জন্য কিন্তু এটা সত্যি একটা খুব মানে ম্যাসিভ একটা ক্রাইসিস ছিল। যে দ্য রিজন হচ্ছে ওই রেশিওটা, মানে ছেলে আর মেয়ের যে রেশিওটা ইঞ্জিনিয়ারিং কলেজে। মোটামুটি কেমন হতো? আমাদের ক্লাসে আমি যতটা আমার মনে পড়ছে, আমাদের দুটো সেকশন ছিল। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, দুটো সেকশন ছিল। তো দুটো সেকশনে 120 জন টোটাল মানে হেড কাউন্ট। ওকে। তো তার মধ্যে 95% ছেলে, 5% মেয়ে, মানে এটাই ছিল রেশিও, 95:5। তো ফলে বুঝতেই পারছো যে কতটা, মানে যারা অ্যাকচুয়ালি প্রেম করতে যেত, চাইলেও প্রেম করা যাবে না। না, আমাদের ভারতবর্ষের একটা রেশিও রয়েছে, ছেলে বৈশিষ্ট্য মেয়ের বোধহয় 1045 জন বা 55 জন কম, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু এ তো সাংঘাতিক। সাংঘাতিক, এটা সত্যি সাংঘাতিক। মানে যারা ওই পারপাসে যেত তারা খুবই হতাশ হতো, ডিসঅ্যাপয়েন্টেড হতো। মানে খরা, খরা, খরাতে কেউ কি করে চাষ করবে? কিছুই করার ছিল না। এবার তার মধ্যেই হতো, তার মধ্যেই যারা যারা একজন আরেকজনকে পছন্দ হলো, তারপরে বা এটাও নয়, আরও একটা ব্যাপার ছিল, স্ট্রিমস আলাদা ছিল। এবার আমাদের ক্লাসে কিছু ছেলে মেয়ে ছিল যারা অন্য স্ট্রিমে দেখতে যেত যে হ্যাঁ ওখানে কাউকে কোনো পছন্দ কি, মানে কোনো মানুষকে পছন্দ হয় কিনা, এরকমও দেখেছি ইঞ্জিনিয়ারিংয়ে। বাট আমার যেহেতু ওই নিয়ে কোনোভাবে আমি খুব একটা বদার্ড ছিলাম না, তো সেই জন্যে আমি যে বিশেষ কিছু ওটা নিয়ে আর বিশেষ কিছু বলতে পারবো তাও নয়। না, এখানে আরেকটা জিনিসও ঘটে। হ্যাঁ, এই যে খরা, এর কারণে কিন্তু অনেকে প্রফেসরের প্রেমেও পড়ে। হ্যাঁ হয়তো হয়, কিন্তু এমন আমি কিছু হয়েছিল সেটা- নাকি সেই সময়? সেই সময়টা না, আমি সেইভাবে তো আমার মনে পড়ছে না সেরকম কিছু হয়েছিল কিনা। আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা হয়তো বেটার বলতে পারবে, কিন্তু আমি খুব একটা। প্রথম কোন মহিলার ছবি এঁকেছো? প্রথম কোন মহিলার ছবি এঁকেছি? প্রথম মনে পড়ছে না। আমি তো ছবি অনেক ছোটবেলা থেকে আঁকি, মানে বিশেষ করে পোর্ট্রেট। মনে পড়ার সময় থেকে বলো। প্রথম বিশেষ কেউ? বিশেষ কেউ নয়, বিশেষ কারো ছবি অভিনেত্রী? অভিনেত্রী আমি ওটাই মনে করার চেষ্টা করছি, সম্ভবত দীপিকা পাডুকোন, আচ্ছা, সম্ভবত, মানে পসিবলি। এত ভালো লেগেছিল? এত ভালো লেগেছিল ওম শান্তি ওমের পরে। আহা হা। তো আর বাংলায়? বাংলায় বাংলায় সম্ভবত আমার প্রথম আঁকা শুভশ্রীর ছবি, শুভশ্রী গাঙ্গুলি। ওটা কমিশন ওয়ার্ক ছিল অফকোর্স, বাট দীপিকার ছবিটা নিজে থেকে এঁকেছিলাম। সেই জন্য তুমি কন্টেন্টের দুনিয়া রাজ করছো আজকে। জানি না, সেটা বলতে পারবো না, বাট হ্যাঁ। আচ্ছা, শুভশ্রীর কথা যখন হলো, দেবের পোর্ট্রেটও তুমি এঁকেছো? হ্যাঁ এঁকেছি, তাই তো? দেবের পোর্ট্রেট এঁকেছি আমি, হ্যাঁ। হাতেও দিয়েছো? হাতেও দিয়েছি। কি অনুভূতি ছিল সেই সময়টা? অনুভূতিটা অ্যাকচুয়ালি ওইভাবে প্রকাশ করা যাবে না, বাট হ্যাঁ খুব ভালো লেগেছিল, মানে ভীষণই ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি দেবের ফ্যান ক্লাব থেকে সেই সময় আমাকে বলা হয়, যেহেতু আমি অ্যাকচুয়ালি তোমার প্রচুর ছবি এরকম দেখেছি, মানে তুমি অ্যাক্টার্সদের জন্য এঁকেছো। এগুলো কি 100%ই কমিশন ওয়ার্ক? সব ছবি নয়, আমি সুজয় নীল নামে একজনের ছবি এঁকেছিলাম, তো সেটা কমিশন ওয়ার্ক ছিল না, সেটা ভালোবাসা থেকে ছিল, ভালো লাগা থেকে ছিল। সেরকম সুজয় নীলের মতো আরও বেশ কিছুজন রয়েছেন যাদের ছবি আমি এঁকেছি, তো সেগুলো অফকোর্স কমিশন ওয়ার্ক নয়। বাট শোনো, তোমার ছবিটা পাওয়ার যখন দিলে তুমি, আমি ব্ল্যাঙ্ক চেক রেডি রেখেছিলাম, দিতে যাবো তুমি বেরিয়ে গেলে। তাই হ্যাঁ, আমি বললাম বেরিয়ে গেল যখন আর কি করবো। একবার ডাকা উচিত ছিল, একবার ডাকা উচিত ছিল। শুধু একটা ছবি নয়,
আমাদের বিয়ের উপহার হিসেবে শ্রীতম একটা ছবি এঁকেছিল এবং আমাদের দিয়েছিল। ও বিয়েতে আসতে পারেনি, কিন্তু ছবিটা পরে আমাদের দিয়ে যায় এবং সেটা বাড়িতে রয়েছে এখনো। তুমি গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, তোমার সম্ভবত দুটো ছবি তোমার দেয়ালে রয়েছে, মানে আমার আঁকা। আমার অ্যাকচুয়ালি 3বার অফিস চেঞ্জ হয়েছে, মানে আচ্ছা। আমার ওয়ার্ক সেটআপ চেঞ্জ হ্যাঁ, হয়েছে হ্যাঁ। জায়গা। তোমার ছবিটাই একমাত্র যেটা সব জায়গাতেই সব জায়গায় আছে। আছে। বাই দ্য ওয়ে, এই আড্ডাটা কিন্তু ভাইস ভার্সা। হ্যাঁ, তুমিও প্রশ্ন করতে পারো আমাকে। হ্যাঁ, মানে আমার এখন যেটা মনে পড়ছে, আমি যখন ক্লাস করাতাম যাদবপুরে, তখন নীলদা, তুমি অনেকবারই গেছো আমার ক্লাসে ওই সময়টায়। এনিওয়ে, তো বেশি করে গেছে আমার বউ পল্লবী। পল্লবী পল্লবী actually তোমার আমার কাছে শিখেছে হ্যাঁ, বেশ আমার কাছে কিছু শিখেছে, বছর। হ্যাঁ 2 বছর 3 বছর শিখেছো আমার কাছে। তো তখন তুমি যেতে ওখানে, আমার মনে আছে, এবং তুমি তখন খুব ওই ওয়ান লাইনার্স লিখতে, খুব 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 ওয়ান লাইনার্স লিখতে। হ্যাঁ। আমি তোমাকে বলেছিলাম যে আমি রিয়েলি ফ্যান এই ওয়ান লাইনার্সগুলো। সত্যি মানে অনেক দিন হয়ে গেল আমাদের আলাপ, প্রায় 2015-16 থেকে। অনেক বছর। শ্রীতম, তোমায় যদি জিজ্ঞেস করি যে অবভিয়াসলি আমি ছাড়া বাংলায় সেরা 3জন, এবং তোমাকেও ছাড়া যদি তুমি দেখো, সেরা 3জন কন্টেন্ট ক্রিয়েটার বাংলায় যাদের সেরা কাজ 3 জন। তোমার ভালো লাগে, তোমাকে ইন্সপায়ার করে বা তোমাকে মজা দেয়, ভালো লাগা দেয়। আমার প্রথম থেকেই ভালো লাগে বিটকেল বাঙালি। হ্যাঁ, যখন তোমার থেকে সঙ্গে শুরু প্রচুর করেছি। কন্টেন্টও দেখেছি ওর। হ্যাঁ, বিটকেল বাঙালি, বঙ্গাই। আর এখন সেইভাবে আমি কন্টেন্ট খুব একটা দেখি না, খুব একটা কনজিউম করি না, খুব রিয়েরলি। কারণ আমি নিজের কন্টেন্ট নিয়ে বেশি ভাবি, যে নিজে কি লিখবো, নিজে কি, সেই কারণে খুব স্ক্যাটার্ড ওয়েতে দেখি না। তবে আমার সেই সময়, মানে এটা আমি বলছি 2017-18 ওই সময়টা আমার ভালো লাগতো। ডিজে বাপুন নামে একজন ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি এটা রিসেন্টলি ভাবছিলাম, ও কোথায় গেল। এরকম অনেককে আমরা অ্যাকচুয়ালি দেখেছি একটা সময়ে, যারা রীতিমতো আমাদেরকে মানে ভালো লাগা দিয়েছে, একটা সময় দিয়েছে তারা, কিন্তু হঠাৎ করে অনেককেই দেখতে পাই না। এখন নাম দেখতে করতে পাওয়া যায় চাইছি না, না, হ্যাঁ। এরকম অনেককেই আমরা দেখতে পাই না। তো তুমি দুজনের নাম বললে, বিটকেল বাঙালি মানে সৈয়দ শামসিল, আর বঙ্গাই মানে কিরণ। তো বিটকেল বাঙালি কেন আলাদা তোমার মতে? ও অভিনয়টা খুব ভালো পারে, ফেসিয়াল এক্সপ্রেশন যেটা, আমার তো মনে হয় অভিনয় করে না। ও নর্মালি ওরকম, কিন্তু নর্মালি ওরকম অ্যাকচুয়ালি আমি ওর সাথে মিশেছি, কিন্তু আমি সত্যি কথা বলতে ও কিন্তু আমার থেকেও বেশি রিজার্ভড এবং খুবই গম্ভীর। কিন্তু যখন ওই একটা জোনে চলে আসে, যখন ওই ভাইবটার মধ্যে চলে আসে, তখন কিন্তু যেরকম ওকে ভিডিওতে দেখা যায়, ও এক্স্যাক্টলি ওই মানুষটা। তাই না? হ্যাঁ। আর কিরণের কন্টেন্ট? কিরণের কন্টেন্ট তো আমি 2015 থেকে দেখি। ওর একদম শুরু থেকে, মানে শুরু ওই সময় থেকে, শুরু হ্যাঁ, করেছিল হ্যাঁ, বোধহয়। শুরু থেকে কন্টেন্ট দেখি। তো কিরণ তো অ্যাকচুয়ালি আমরা যারা বাংলায় কন্টেন্ট ক্রিয়েশন করি, কিরণ আমাদের কাছে মানে ও তো ফার্স্ট মুভার, তো ফলে ওকে সামনে রেখেই আমরা অনেক কিছু ভেবেছি, করেছি। তো কিরণের কন্টেন্ট আমার বরাবরই খুবই পছন্দ, বিশেষ করে এ কেমন সিনেমা, ও যেগুলো ডেলিভার করতো ওখানে, দারুণ, দুর্দান্ত। হ্যাঁ, মানে আমি অন্ততপক্ষে, এই কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও প্লিজ। আমি অন্ততপক্ষে সেই কন্টেন্টগুলোই বিশ্বাস করি যেটা আমায়, মানে আমার ওইটুকু সময় যে আমি দিচ্ছি কন্টেন্টটাকে, সেটা যেন আমার ভালো সময় কাটে, মানে ওটা যেন ভ্যালু অ্যাড করে আমার জীবনে। সেটা কমেডি দিয়ে হতে পারে, ইন্সপিরেশন দিয়ে হতে পারে, বা কোনো ক্রাফটসের কেউ কিছু করছে যেটা মনে হলো আমিও বানাবো। তো আমার কাছে কন্টেন্ট মানে এটাই, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে না কেন, সেটা ধরো সিনেমাও হতে পারে, ওয়েব সিরিজও হতে পারে, আমার কাছে ভালো সময় উপহার পেতে হবে। আমি একটা সিনেমা দেখে এলাম, সেখানে আমি কাঁদতে কাঁদতেও বেরোতে পারি। কারেক্ট, হ্যাঁ। আমাকে তো ইমোট করেছে, আমাকে একটা সময় উপহার দিয়েছে। আমি আমার জীবনের 2-3 ঘন্টা কাউকে দিচ্ছি, বা অ্যাজ ইন একটা কন্টেন্টের পিছনে আমি 20 মিনিট দিচ্ছি, আমার কাছে তো ওই সময়টা বিশাল দামি সময় বলে মনে করি। একদম। তো আমি তাকে দিচ্ছি মিন্স আমার একটা মূল্যবান সময় দিলাম, এবং সে যেন সেই সময়টার মূল্য রাখে, তাই না? তুমি তো ধরো ছবি আঁকো, তো একটা ছবি আঁকতে মোটামুটি ধরো একটা পোর্ট্রেট যদি করছো, আমি জানি সাইজ অনুযায়ী ছবির সময় বেশি লাগে, তো মোটামুটি একটা সময় কিরকম লাগে তোমার? এটা ডিপেন্ড করে, কারণ আমি অনেক কটা মিডিয়ামে কাজ করি। বেসিক্যালি আমি কাজ করি ওয়াটার কালার, ইয়েস। তোমার একটা সোসাইটিও আছে না? হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটির যে ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাসোসিয়েশনটা রয়েছে, আমি তার হেড।
অনেকটা দায়িত্ব। হ্যাঁ, অনেকটাই দায়িত্ব, মানে যখন সত্যি কাজ এটা আসে। অনেকেই জানতেন না কিন্তু আপনারা, মানে শ্রীতম শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার বা শুধুমাত্র ছবি আঁকিয়ে নয়। তো সেই ক্ষেত্রে দায়িত্বগুলো কিছু থাকে। তোমার কোয়েশ্চেনটা কি ছিল, মানে আই ফরগট। আমি এটাই জিজ্ঞেস করলাম যে সময় কিরকম লাগে তোমার সময়, হ্যাঁ কমপ্লিট করতে একটা? হ্যাঁ, মানে আমি বেসিক্যালি ওয়াটার কালারে কাজ করি। তো ওয়াটার কালার আমার কাছে খুব একটা বিশাল সময় লাগে না। ডিপেন্ড করছে সাইজের ওপরে, যে কত বড় শিটের ওপরে কাজটা হচ্ছে। বাট অ্যাক্রাইলিক আর অয়েলের ক্ষেত্রে খুবই সময়টা লাগে, মানে সময়টা একটু বেশিই লাগে, কারণ ওই দুটো মিডিয়াম একটুখানি স্লো মানে আমার কাছে। আর ওয়াটার কালারে যেহেতু আমি খুবই ফ্লুয়েন্ট, তাই ওয়াটার কালারে খুব বেশি সময় লাগে না, একদিন দুদিনের মধ্যেই হয়ে যায় এক একটা কাজ। আর একটা জিনিস এখন রিসেন্টলি দেখেছি যে অনেকেই খুব তাড়াতাড়ি একটা ছবি এঁকে দেয়, দিয়ে কাউকে গিফট করলো বা দিল। তুমি এটাকে কিভাবে দেখো? সব কিছুই মানে ফর্ম অফ আর্ট, কিন্তু আমার কাছে ওটা খুব একটা ভালো লাগা নয়, কারণ ওটা কতটা মন থেকে আঁকা হচ্ছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে, যে খুব ফাস্ট একটা কোনো কাজ করে দিয়ে দিলাম। এটাতে হয়তো অনেকে হার্ট হতে পারেন, বাট মানে তাতে আই ডোন্ট কেয়ার। যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি সেটাই বলি। না, অবভিয়াসলি সেটাই অনেস্ট থাকা উচিত। হ্যাঁ, আমার সেটা মনে হয় না। একটা কাজের মধ্যে প্রথমে আমাদের, মানে আমি যখন একটা কাজ করতে বসি সেখানে আগে আমাকে ভাবতে হয় অনেক কিছু, যে কিভাবে করব। অ্যাকচুয়ালি কাজটা শুরু হয় মাথা থেকে, পেন্সিল ধরা থেকে কিন্তু নয়। আচ্ছা, কাজটা আগে থেকে শুরু হয়। পয়েন্ট, মানে কন্টেন্টের ক্ষেত্রেও তো তাই এক্স্যাক্টলি তাই। মানে পেনটা তো আমি অনেক পরে ধরছি, বা আমি যখন লিখছিও কন্টেন্ট, আমি জেনারেলি হোয়াটসঅ্যাপে কন্টেন্ট লিখি। এটা মানে এসে অনেকটা পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার পর একটা মিনিট 10 সময় আমাদের দেয় না, যে সেখানে ভাবার আমরা জন্য। ভেবে নিই তারপরে আমার লেখা শুরু করে দেয়। সেরকম অনেক। সেরকমই। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যে যারা খুব তাড়াতাড়ি কোনো একটা, খুব ফাস্ট কোনো একটা মিডিয়ামে কাজ করছে, সেটা হয়তো অনেকে জানি না কতটা সাফল্য পাচ্ছে। ফাস্ট কাজের মধ্যে সাফল্য পাচ্ছে অনেকে দেখেছি, বাট সেটাকে আমি খুব একটা মনে করি না যে মানে লম্বা রেসের ঘোড়া বলে আমি মনে করি না খুব একটা। তোমার ছবি ভালোই বিক্রি হয়, এটা আমি জানি পার্সোনালি। তাও মানুষজনের জন্য জিজ্ঞেস করছি যে সব থেকে বেশি দামে তোমার ছবি কত টাকায় বিক্রি হয়? এই সেটা এটা সব থেকে বেশি দামে হয়েছে অনেক কিছুই, বাট আমার একটা ইনসিডেন্ট বলছি, মানে যেটা খুবই এটা একটা কারণ আছে, প্রশ্নটা করার কারণ আছে, তুমি বলো। এটা তোমার সাথে একটা পার্সোনাল কানেকশন আছে হ্যাঁ, ওইখানে, তো সেটাই বলছি আমি। তুমি জানো সেটা, আমি সেটা আবার বলছি দর্শকদের জন্য, যে 2018 সালে চায়নাতে সব থেকে বড় ওয়াটার কালারের যে কম্পিটিশনটা হয়েছিল, তো সেখানে আমি এতটা ভাবিও নি যে ওখানে ছবি পাঠাবো বা ইয়ে। তো আমার দু একজন বন্ধু পাঠাচ্ছিল এখান থেকে, আমি বললাম ঠিক আছে একটা সেন্ড করেই দিই, কিছু হলে হবে না হলে হবে। তো ওটা গেল ওখানে, তারপর যেদিন রেজাল্ট এলো ওর, সেদিন 3,500, মানে গোটা ওয়ার্ল্ড থেকে 3,500 ছবি শর্ট লিস্টেড হয়েছিল। তার মধ্যে 100টা ছবি এক্সিবিশনে ছিল, যে ওই এক্সপোজিশন যেটা হয়েছিল ওখানে ছিল। তো ইন্ডিয়াতে 2জনের বা 3জনের ছবি বোধহয় সিলেক্টেড হয় ইন্ডিয়া থেকে, তো তার মধ্যে আমি একজন ছিলাম। বাট আমার ছবিটা ওখানে কোনো র্যাঙ্ক করতে পারেনি, বাট ওই ছবিটা ওখানে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছিল। সংখ্যাটা আমার এক্স্যাক্টলি তো মনে নেই, অনেকটাই, প্রায় মানে তখনকার 2018-তে আমার ছবিটা প্রায় 5 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, মানে সেটা তখন আমার কাছে অনেকটাই। বাবা রে। এইবার তুলনায় আসি। হ্যাঁ, ছবি বিক্রির একটা তো অর্থ রয়েছে, আবার তুমি যেহেতু রিসেন্ট টাইমে কন্টেন্ট ক্রিয়েশনও করছো, সেখান থেকে একটা অবভিয়াসলি একটা রেভিনিউয়ের জায়গা থাকেই আমাদের, এবং আমরা সেটা নিয়েও ভাবি। তো যদি তুলনা করো, কিভাবে দেখবে? এটা কোনো তুলনাই হয় না, মানে বিশেষ করে আমার তো আমি তো ইউটিউবে সবে এসেছি, 1 বছরও হয়নি। তো ইউটিউবটা তো এখন মনিটাইজড হয়নি, ফেসবুকে যতটুকু আসে, ফেসবুক তো খুব একটা যে বিরাট কিছু আর্নিং দেয় তা তো নয়। তো ফলে আমার ছবি আঁকার যে জগৎটা, তার সাথে কন্টেন্ট ক্রিয়েশনের কোনো তুলনাই হয় না। কন্টেন্ট ক্রিয়েশনটা আমাকে মজা দেয় খুব, যে হ্যাঁ এতগুলো মানুষ আমাকে চিনছেন, বা ওই রাস্তাঘাটে দেখা হচ্ছে, সেলফি নিচ্ছে হঠাৎ করে, এগুলো খুব মজা দেয়, অনেক খুব ফানি লাগে জিনিসগুলো। এর বেশি ওখান থেকে যে বিরাট কিছু আমার রেভিনিউ আসছে বা কিছু, তা নয়। মানে ওটা দিয়ে আমার কিছু হয় না সেভাবে, বেসিক্যালি ওই বুঝতে পেরেছি। না, আমি যে উত্তরটা খুঁজছিলাম আমি পেয়ে গেছি। ঠিক আছে, হ্যাঁ ওটাই।
প্রথম প্রেম, হ্যাঁ এটা আর আমি অন্য কিছুতে যাচ্ছি না। প্রথম প্রেম কত বছর বয়সে? প্রথম প্রেম না প্রথম ক্রাশ? প্রেমটা বলো। প্রথম প্রেম সেই অর্থে আমার জীবনে প্রেম এসেছে অনেক পরে, মানে সেটা আমি তুলছি না সেটা, বাট আমি সেই অর্থে যদি প্রেম বলো, বা আমি ক্রাশেই যাচ্ছি অ্যাকচুয়ালি। আমি প্রেমটা আচ্ছা, খুব একটা তাই হোক। মানে মানুষ মানে জানতে চাইছো একতরফা তো? প্রেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একতরফা প্রেম আমার জানি না, মানে এটা খুব মজার। মানে আমার ছোটবেলায় করিশ্মা কাপুরকে খুব ভালো লাগতো, তো এইরকম ক্রাশ আমার প্রথম হচ্ছে শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল, ওকে। আচ্ছা, আমার করিশ্মা কাপুরকে ছোটবেলায় খুব ভালো লাগতো, বাট তারপরে সেই অর্থে খুব একটা হয়নি, আসেনি লাইফে। এখন কি একদম সুখা পড়া হ্যায়? সুখা পড়া হ্যায় বলবো না, বাট ঠিক আছে, লাইফ যেমন চলছে, মানে আই এম হ্যাপি উইথ দিস। ঠিক আছে। যদি বলিউড থেকে ধরো একটা ফুকুন আসে, একটা হিরোইনের পোর্ট্রেট আঁকতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কার ফোন অ্যাকসেপ্ট করবে? কার ফোন অ্যাকসেপ্ট করবো? আঁকার জন্য অবভিয়াসলি। সেরেছে মানে কেউ আমাকে পার্সোনালি ফোন করে বলবে যে হ্যাঁ, আমার একটা ছবি এঁকে দাও। এই মুহূর্তে আমি দীপিকা পাডুকোনকেই রাখবো এখনো। বিয়ে হয়ে গেছে তাও ছাড়বে না? হ্যাঁ, না না, দীপিকা পাডুকোনকেই রাখবো আমি। আর বাংলা উইলেশের প্রথম। বাংলা আমাকে অনেকেই গালাগাল করবেন, খুব একটা দেখা হয় না, সত্যি খুব একটা দেখি না আমি। মানে হিরোইনদের চেনো না? নতুন হিরোইন আমি কাউকেই চিনি না, আমি সত্যি কথা বলতে। নতুনের কথা বলছি না, আমি অল ওভার বলছি। হতেই পারে দেবশ্রী রায় তোমাকে ফোন করে বললেন যে আমার ছবি এঁকে দাও। হ্যাঁ, সেটা তো হতেই পারে। পয়সা দিলে তো আমি ছবি এঁকেই দেবো, মানে এটা হচ্ছে মোদ্দা কথা। পয়সা দিতে হবে। পয়সা ছাড়া মনে হয় না কারো ছবি আঁকবো, মনে হয় না। এতটা বদলে গেছে শ্রীতম, সানসানি খেল। না, এটা কেন, এটা ডিসিশনটা নেওয়ার পেছনে একটা কারণ আছে। কারণ ছবি আঁকাটাও যে একটা প্রফেশন হতে পারে, সেইটা কিন্তু অনেক ধীরে ধীরে মানুষের মধ্যে গ্রো করেছে, এবং তার পায়োনিয়ার কিছুটা কিন্তু আমাদের এই জেনারেশন, আমরা যারা কাজ করছি, যে না ছবি আঁকাটাও একটা প্রফেশন। মানে এটা কিন্তু ফ্রিতে আমি ছবি এঁকে দিলাম, বিষয়টা কিন্তু ওরকম নয় যে আমি এই কাজটা করছি মানে আমার এখানে একটা সাম্মানিক আছে, এখানে আমাকে আমার মূল্যটা বুঝে নিতে হবে। আমি যদি বুঝে না নিই, কেউ দেবে না। যে কোনো ছবি আঁকা নয়, যে কোনো ক্রিয়েটিভ কাজেই সেখানে নিজের মূল্যটা নিজেকে বুঝে নিতে হবে। তো ফলে এইটা যেদিন থেকে শুরু করেছি, সেদিন থেকে এই মনোভাবটা এসে গেছে যে না, আমি টাকা ছাড়া ছবি আঁকবো না, কারণ ওটা আমার ব্রেড অ্যান্ড বাটার। আমি যদি ওটাকে রেসপেক্ট না করি, তাহলে কিন্তু কেউ ওই মূল্যটা আমাকে দেবে না কোনোদিনও। তো দ্যাটস ওয়াই বলতে পারো যে খানিকটা এইরকম মাইন্ডসেট এসেছে। আর আমার মনে হয় এই মাইন্ডসেটটা আসা উচিত সবারই, মানে এখন যারা কাজ করছে। হ্যাঁ, কিছু ভালো লাগার মানুষকে আমি কিছু এঁকে দিলাম ছবি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। হ্যাঁ দেখো, আউট অফ লাভ আমরা অনেক কিছু করি, সেখানে ওই শর্তগুলো আর আসে না, ভাবতে ইচ্ছেও করে না। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি নিজের আর্ট, নিজের প্রফেশন, সেগুলোর গুরুত্ব ভীষণভাবে দেওয়া দরকার। এবং হ্যাঁ, অবভিয়াসলি একটা জায়গা রিচ করার পর বা একটা জায়গায় পৌঁছানোর পর যদি তোমায় কেউ কোনো কিছু নিয়ে বলছে, মিন্স যদি তোমার পরিচিতের বাইরে, মিন্স তার তো কোথাও না কোথাও স্বার্থ আছে, অফকোর্স, তাই না? তা নইলে তোমাকে নক করতো না, এতদিন তো করেনি না। তো সেইখানে এই যে তুমি যে জায়গাটা রিচ করেছো, সেই জায়গাটা পৌঁছানোর জন্য যে অবভিয়াসলি দামটা আছে, সেটার দাম তো দিতেই হবে। অফকোর্স, সেইটাই মনে করি। সেইটা আমি আজকে এসে, তাও এখনো যে পুরোপুরি শিখে গেছি বলবো না, এখনো কোথাও হয় আমি বলতেই পারি না, মানে সেখানে পুরো একদম সাইলেন্ট হয়ে যায়। মেসিকে দেখতে গেছিলে? মেসিকে না, আমি যাইনি, কারণ আমার কিছুটা আন্দাজ ছিল যে এরকম কিছু একটা ইনসিডেন্ট হবে। জানতাম না, বাট মানে একটা কেওস হবে, তো এটা তো আমি তো
বুঝেই ছিল আগে থেকে খবর পেয়েছিলে নাকি গোপন সূত্রে? না না না, আমার কোনো গোপন মানে সূত্র তোমার নেই। যেমন মাঝে মাঝে তোমার বিভিন্ন এজেন্টরা চলে যায়, মানে তোমার ভয়েসে আমরা শুনতে পাই যে এজেন্ট কি এইসব দেশে দেখছে, ওরকম কিছু খোঁজ খবর নিয়েছিলে নাকি? না, সেটা সেরকম কিছু নয়, বাট আমার আর বিটকেল বাঙালির মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছিল, কারণ বিটকেল বাঙালি গেছিল। ও খুব দুঃখিত হয়েছে, অনেকগুলো কথা বলেছে, ভিডিওতে দেখেছি আমি। ও খুবই দুঃখ পেয়েছে। হ্যাঁ, কারণ এতগুলো টাকা খরচ করে গেছে তো, সেই সময়টা আলোচনা হয়েছিল যে তোমার chaos বেঁচে গেল। হতে পারে। হ্যাঁ, আমি 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 বাড়িতেই থাকতে বেশি ভালোবাসি, আমি বেশি ক্রাউড বেশি আমি একদম পছন্দ প্রথম করি না। দিকে কি ভেবেছিলে যাবে? না, আমার অ্যাকচুয়ালি মেসির একটা খুব বড় একটা পোর্ট্রেট এঁকেছিলাম আমি। হ্যাঁ, ও, তুমি পোস্ট করেছিলে post বোধহয়। করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা যদি কোনোভাবে দেওয়া যেত, আমি এক্সপেক্ট করেছিলাম যদি আয়োজকরা যদি সেটা কোনোভাবে ব্যবস্থা করতেন তাহলে হয়তো যাওয়া হতো। শোনো শোনো শোনো, রাজুদা আরেকটু হলে পরোটা খাইয়ে দিচ্ছিল, আর তুমি একটা পোর্ট্রেট দিতে পারলে না। হ্যাঁ, না, এখন তো যেটা চলছে সেটাকে আশাহত হয়েছি আমি। কিছু তো করার নেই এখানে, এখানে তো আমারও কিছু করার নেই, তোমারও কিছু করার নেই। এখানে প্রায়োরিটি যেটা সেটাকেই যেটা খুব বলছি, চটকদার সেটাকে মানুষ- শিল্পী হিসেবে জিজ্ঞেস করছি তোমার একটা কথা। হ্যাঁ স্ট্যাচুটা দেখেছো? হ্যাঁ, দেখেছি। ওর থেকে পোর্ট্রেটটা বোধহয়। না, আমি ওই তুলনায় যাচ্ছি না, কিন্তু এখানে আমার একটা একটু ভিন্ন মত আছে। আচ্ছা। মানে ওই স্ট্যাচুটা দেখে আমার একটা ভিন্ন মত আছে। ভিন্ন মতটা হচ্ছে কারণ ওটা সবাই গালাগাল করেছে স্ট্যাচুটা দেখে। মানে আমি ফেসবুকে যতগুলো পোস্ট দেখেছি, ইনস্টাতে যতগুলো পোস্ট দেখেছি, সবাই খারাপ কথা বলেছে। সেটা অবশ্যই একটা দিক আমার আছে, সামনে কারণ থেকে দেখার সৌভাগ্য হয়নি এখনো। আমারও হয়নি, না হোক। আমি একটা ছবি দেখেছিলাম, সেটা কেউ একজন ওই স্ট্যাচুটা যেখানে তৈরি করা হয়েছে তার ওই যে স্তম্ভটা তার নিচ থেকে তুলেছিল ছবিটা। আচ্ছা। কোনো একটা ছবি আমি দেখেছি। আচ্ছা, ওই পার্সপেক্টিভটা একটা অদ্ভুত পার্সপেক্টিভ, সেটা আমিও দেখেছি। হ্যাঁ, ওই পার্সপেক্টিভ ওটা খুবই কী বলবো, অশ্লীল, সেটা ওইভাবে বলাও যায় না। আচ্ছা, এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে একজন শিল্পীকে না সময় দিতে হয়। ঠিক। যিনি কাজটা করেছেন উনি নিশ্চয়ই অনভিজ্ঞ মানুষ নন, হুম, ওনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা রয়েছে স্কাল্পচারের পেছনে, তারপরে গিয়ে ওনাকে কাজটা দেওয়া হয়েছে। ঠিক। কিন্তু আমরা তো শিল্পী, আমরা কিন্তু ভগবান নই যে আমাকে এখনই বলে দেওয়া হলো আমি একটা কাজ করে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, মানে ওরকম হয় না। এই অনেকটা তোমার ধরো পূজাবার্ষিকী বেরোনোর সময় এসে গেছে, আর 5 দিন আগে লেখককে বলা হলো একটা গল্প দিতেই হবে তোমাকে। তখন গল্পটা যেরকম হবে, তখন গল্পটার মধ্যে তো ওই ব্যাপারটা থাকবে না যেটা উনি 1 মাস ধরে যদি লিখতেন যেটা থাকতো। তো এত বড় প্রায় 70 ফুটের একটা স্ট্যাচু তোমার কি মনে হয় কন্ট্রোল করতে পারেননি উনি সময়ের করা অভাবে? সম্ভব হয় না। 1 মাসের মধ্যে এত বড় স্ট্যাচু নামানো, স্কাল্পচার, ইটস নট পসিবল। রিসেন্টলি সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু যিনি তৈরি করেছেন, তো স্যার মারা গেলেন রিসেন্টলি, উনি ওটা কয়েক বছর ধরে তৈরি করেছেন ওই স্ট্যাচুটা। 1 মাসে হয় না এই স্ট্যাচু, যেটা এখানে যেটা ঠিক। এস্টাবলিশ করা হয়েছে। তো আমার মতে আর্টিস্টকে একটু টাইম দেওয়া উচিত। সেখানে তার ভাবনা বা তার উপরে খুব বেশি যে এরকমই করতে হবে, এরকম করতে হবে, এরকম না বলে, সবকিছু ইম্পোজ না করে তার একটা নিজের ভাবনা। মানে উনি লিবার্টিটা পাননি বলতে চাইছে, মানে আমার তো স্ট্যাচু তাই অফ মনে লিবার্টি হয়েছে। হয়নি। না, হয়নি ওটা। মানে আমার ব্যক্তিগতভাবে ওটাই মনে হয়েছে যে ওখানে আরো টাইম দিলে ওটা আরো বেটার হতো, মানে ভালো হতো, মানুষ অ্যাটলিস্ট এরকম গালাগাল করতো না। শীত যাচ্ছে, বসন্ত আসছে। বসন্তকালে এলে কি মনে হয়? বসন্ত আমার সব থেকে প্রিয় ঋতু, আর কিন্তু তোমার জীবন সুখা পড়ে আছে। তো বসন্ত আমার খুব প্রিয় ঋতু, এবং সুখা পড়ে আছে বলবো না, মানে আমি বললাম না যে আমার প্রেমগুলো না অদ্ভুত। মানে আমার জীবনে মানুষের প্রতি প্রেম যেরকম, সেরকম আমি যখন মোমো খাই তখন মোমোর সাথেই আমার প্রেম হয়। ওয়াও। হ্যাঁ, মানে বেসিক্যালি এরকম। ফলে সুখা পড়ে আছে, আমার সুখা লাইফ না, আমার দাঁড়াও, কোনোদিনও দাঁড়াও, পড়ে থাকে না। আমি একটু আটকাচ্ছি। হ্যাঁ, যে কোনো মোমোর প্রেমে পড়লে হবে না তো। তুমি একটা ওয়াও শোতে আছো। ওয়াও ওয়াও মোমো, হ্যাঁ, আমি যখন ওয়াও মোমো খাচ্ছি তো তখন ওয়াও মোমোর প্রেমে রয়েছি আমি। সেরকম। তোমাকে একটা টাস্ক দিই। হ্যাঁ, আমাদের
বাংলার যে অভিনেতারা, হ্যাঁ প্রথম সারির অভিনেতারা, হ্যাঁ কে কন্টেন্ট ক্রিয়েটর হলে সফল হতো? কন্টেন্ট ক্রিয়েটর হলে কে সফল হতো? আমি নাম করে দিইনি, তুমি তার নাম নিতে পারো। বাংলা এখন মেইন স্ট্রিমে যারা রয়েছে, মানে প্রথম সারির দিকে। দেবজিৎ, অঙ্কুশ, না, একটা নাম বলতে হবে। আমি আমি ভেবে নিচ্ছি আগে যে আচ্ছা, কারা কারা তুমি ভেবে রয়েছেন। নিচ্ছো, okay. হ্যাঁ আমার মনে হয় অঙ্কুশ কন্টেন্ট ক্রিয়েটর হলে বেশি ভালো হতো। উনি তো এক লাইনেই বলে দিতেন। একটা ভিডিও করতে গেলে তো অনেকটা সময় লাগে। আমার মনে হয় যে উনি যেভাবে কথা বলতে পারেন, উনি যেভাবে কথা বলেন, তো সেটা একটা ভিডিওর মাধ্যমে, মানে নিজের কোনো ব্লগের মাধ্যমে যদি কাজে লাগান, আমার মনে হয় ওটা ভালো হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর অভিনেত্রীদের মধ্যে হয়েছে মিমি মিমি চক্রবর্তী, উনি যেভাবে প্রেজেন্ট করেন ওনার কথাবার্তা, আমার মনে হয়েছে উনি কন্টেন্ট ক্রিয়েটর হলে খুব ভালো হবে। স্পোর্টস পার্সন যদি জিজ্ঞেস করি, স্পোর্টস পার্সন স্পোর্টস পার্সনের মধ্যে আমি বিরাট কোহলিকে রাখবো। যদি এখন আমরা বিরাট কোহলি, রিসেন্টলি না কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজনকে দেখতে পাচ্ছি, কে? আর্শদীপকে। আরসিব, হ্যাঁ আরসিব খুব কন্টেন্ট ক্রিয়েট করছে এখন। হ্যাঁ পলিটিশিয়ান আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি মদন মিত্র কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে মানে একটা হইচই পড়ে যাবে এরকম একটা। হ্যাঁ, মানে যত ক্রিয়েটার আছেন তারা যত লাইভে এসেছেন, হ্যাঁ তার থেকে বেশি লাইভ উনি করেছেন, কারেক্ট। এবং লাইভগুলো দেখতে কিন্তু ভালো লাগতো। যাই হ্যাঁ, বলো, ওনার উনি মধ্যে এখন একটা করেন না, charm এটা আছে। মানে বাকি যারা ক্রিয়েটার আছে তাদের জন্য ভালো, কিন্তু হ্যাঁ সত্যি। হ্যাঁ, যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে না দেখি তাহলে ওনার প্রেজেন্টেশন কিন্তু খুবই ভালো লাগে। ও লাভলি। ও লাভলি। তো পলিটিশিয়ান মদন মিত্র যদি, হ্যাঁ অফকোর্স। প্রেম নিয়ে তো তুমি কথা বলবে না যা বুঝলাম। না, প্রেম নিয়ে আমি বলবো না, কিন্তু আমি তোমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারি কিছু, মানে ইফ ইউ ফিল কমফোর্টেবল। না, এনিথিং প্লিজ। তাই? আচ্ছা, তোমার আর পল্লবী রিলেশনশিপ বহু বছর ধরে, 11 বছর প্রায়, এখন থেকে যদি দেখি 11 বছর। 11 বছর পল্লবীকে বিয়ে করেছো। তো পল্লবী কি তোমার লাইফে প্রথম প্রেম? না, মানে এটা আমি চাই দর্শকরা একটু জানুক, আমি সেই কারণেই এই প্রশ্নটা করা। মানে আমি তো জানি, তাহলে কে আমার ছিলেন? প্রথম ক্রাশ ছিল, মানে হ্যাঁ, একতরফা নাম নিতে যদি হবে বলো। না, হ্যাঁ। না, নাম নয় ভালো, কেননা তাদের জীবনে অসুবিধা হতে পারে। তো তিনি কি করছেন এখন? মানে তুমি কি স্টক জানি করো? না, না, আমি শুনেছি তার মানুষের সঙ্গে এখন আর স্টক যোগাযোগ করে। নেই। না, আমি স্টক তো করি, বাট স্টক Okay. করে রাখি না। ওকে, আচ্ছা আচ্ছা। স্টক তো মানে করতেই ইউ হয়। কিপ মুভিং অন। হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, প্রেম হয়েছে স্কুল লাইফে, ক্লাস 9-এ টিউশনে হয়েছে। সেটা কলেজে গিয়ে যখন জানালাম, সে বললো আমি এনগেজড। ওকে, আমি আর দ্বিতীয় দিন হট তার সঙ্গে ব্রেক ভেঙে গেল। ভেঙে চুরে গিয়েও তাকে আমি জ্বালাইনি আর। আচ্ছা। কলেজ লাইফে সেকেন্ড ইয়ারের শুরু এরকম সময়টায় একটি মেয়েকে প্রপোজ করে বসলাম। সেই সময় হতে সে দেখলাম তারপরেই বিয়ে হয়ে গেল তার। ওহো। এরকমই হয়েছে আমার সঙ্গে। তো হ্যাঁ, এরকম ভালো লাগা আরো চলতে চলতে পল্লবীর সঙ্গে আলাপ। হ্যাঁ, তো তারপর তো তারপরে আমি ব্যক্তিগত স্তরে তো অনেক কিছুই জানি, সেগুলোতে আসছি না। মানে তুমি এতক্ষণ আমাকে অ্যাকচুয়ালি প্রেম নিয়ে জিজ্ঞেস করছিলে, তাই মানে আমি যেহেতু আই এম নট দ্যাট রাইট পারসন টু টক অ্যাবাউট প্রেম, তো প্রেম সেই যদি জন্যে প্রেম যদি পার্থিব প্রেম বলো তো এগুলোই, আর যদি অন্যরকম প্রেমের কথা বলো তাহলে লেখার প্রেমে পড়েছিলাম সেই ক্লাস 7 নাগাদ। বাবা তারপর এত পুরনো। এত পুরনো আমার লেখার Okay. শুরুটা এতটা পুরনো সময়। তারপর তো ধরো রেডিওর প্রেমে পড়লাম যখন 11-12-এ এলাম। তারপর রেডিও থেকে টেলিভিশনের প্রেমে পড়লাম। রেডিও, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি এই জায়গাটা। রেডিওর প্রেমে তুমি পড়েছো, কিন্তু তুমি কি এটা জানতে যে তোমার ভয়েসটা এত ভালো? আমি মানে এটা জানতাম না অ্যাকচুয়ালি। ভয়েস কি হয় না, আমাদের ভিতরে ভয়েস একটা থাকেই, সেটাকে পলিশ না করে বের না করলে সেটা বেরোয় না। মানে এটা অনেকেই ভাবে হয়তো যে একটা এই যেমন পলিশড একটা ভয়েস আমার এখন কন্টেন্ট দেখতে পাই, এটা আমার চিরদিনই ছিল না। অবভিয়াসলি নয়, এটার জন্য প্র্যাকটিস লাগে, সব কিছুই লাগে,
কোন শব্দে কতটা জোর দেব সেটা লাগে, মডুলেশন কেমন হবে সেটা লাগে, উচ্চারণ ঠিক করতে করতে আমরা এগোই। সব মিলিয়ে রেডিও যখন ভালোবেসেছিলাম তখন ছিল না ভয়েস, অবভিয়াসলি। রেডিও যখন শুরু করি তখনও ছিল না, আমি এটুকু বলবো। বাট হ্যাঁ, আমার উচ্চারণ বা আমার বলার ধরন অনুযায়ী আমি রেডিওতে চান্স পেয়েছিলাম। দেন ধীরে ধীরে আরও বড়দের দেখা শেখা, বুঝতে বুঝতে রেডিওতে, তারপর টেলিভিশনে যাওয়া। একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে তুমি একটা র্যাঙ্ক করেছিলে, হ্যাঁ, ওটা খবরের গোল্ডেন কাগজে অ্যাওয়ার্ড দেখেছিলাম। জিতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ছবিটা পাঠিয়েছিলাম, পেপার কাটটা, হ্যাঁ, ঠিক, পেপার ঠিক, কাটটা। ঠিক। আমি পাঠিয়ে ভুলেও গেছিলাম অ্যাকচুয়ালি ওটা। ওটাতেই দেখেছিলাম। তো হ্যাঁ, মানে ভয়েস নিয়ে যেটা বললে যে এটা তো পলিশ করতে হয়, না হলে তো হয় না। ও ভয়েস নিয়ে তোমার কন্টেন্টগুলো এখন যেগুলো দেখছি ইউটিউবে, মানে এটার ভাবনা কি তোমার প্রথম থেকেই ছিল নাকি এটা পরে এসেছে? এই অ্যাকচুয়ালি ইউটিউব আমি কিন্তু করিনি কখনো। মানে কিরণ, যেমন তুমি বলছিলে শুরুতে যে কিরণ অনেকটা আগে থেকে ইউটিউবটাই শুরু করেছে, পরে হয়তো মেটার বিভিন্ন প্ল্যাটফর্মসেও কাজ করেছে। বাট ইউটিউব কিন্তু আমি করেছি গত বছর। আমি জানি আমার তুমি চ্যানেল অনেক একটা দেরিতে খোলা এসেছো। ছিল, আমি হ্যাঁ, রেডিওতে যে সমস্ত ধরো অনুষ্ঠান করতাম টুকটাক নিজের ওই কার্ডস আপলোড করতাম। হ্যাঁ। সেটা 2011 সালের চ্যানেল, অবভিয়াসলি। আচ্ছা। আমার দেখলে আমার চ্যানেলের অনেক হিস্ট্রিতে ওটাই পুরনো, দেখতে পাবে লোকজন। বাট আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ভিডিও দিলাম অ্যাকচুয়ালি ইউটিউবের জন্য 2024 সালের জুন মাসের 8 তারিখে। অনেক এতটা গ্যাপ? এতটা গ্যাপ। ইনফ্যাক্ট আমি মেটাতে কন্টেন্ট করা শুরু করি 2020 লকডাউনে। আমি অবভিয়াসলি সে সময় রেডিও টেলিভিশন থেকে দূরে ছিলাম বলে। তুমি ব্লুটিক পেয়েছিলে ওই সময়, আমার মনে আছে, আমি কল করেছিলাম। হ্যাঁ, তো আমি ভাবিনি ইউটিউবটা করব। তো হঠাৎ করেই টিমের সঙ্গে একদিন বসে আলোচনা করতে করতে যে বড় কন্টেন্ট আমরা এবার করি, তখন ভাবনা চিন্তা করি কি নিয়ে করা যায়। তখন একটা জায়গায় আমার কাছে খোলা লাগলো যে বাংলাতে ক্রাইম রিলেটেড কোনো কন্টেন্ট হয় না, জাস্ট মানে হয়তো পারে টেলিভিশনের জন্য করে অনেকেই, সেগুলোর কাটস হয়তো আপলোড করে ইউটিউব চ্যানেলে, বাট শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনটা হয় না। কারেক্ট। একটা জোন পুরো ফাঁকা ছিল। আমি শুরু করলাম, উইদিন 4 to 5 মান্থস আমি দেখলাম অনেকগুলো চ্যানেল খুলে গেল। খুব স্বাভাবিক তো, কারণ এবং সেক্ষেত্রে ধরো আমি আজও কোনো কিছু কম্পিটিশন বলে মনে করি না। মানে প্রত্যেকের কন্টেন্ট প্রত্যেকের মতো করে আলাদা, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, মানে ধরো আজকে মান্না দে, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন, তারা অনেকটা সময়ের থেকে এগিয়ে আছেন বলে এখন যারা গাইছেন তারা কমা, এটা তো নয়। না, অফকোর্স না। এখনকার যারা গান বাজনা করছেন তারা তাদের মতো করে সুন্দর। অরিজিৎ সিংকে আমরা এত ভালোবাসি কেন? তার গুণের জন্য। আবার অরিজিৎ সিং ধরে নাও আজ থেকে 10 বছর বাদে হয়তো রেলেভেন্ট ফিকে নাও হবেন, থাকতে পারেন। হ্যাঁ, ফিকে হবেন, হতে বাধ্য, এটাই সময়। হ্যাঁ, সেই সময় অন্য কেউ জায়গাটা নেবেন। কারেক্ট। তো এটাই, আমি সেটাই মনে করি। আজকে কিরণ 2015 সালে যে কন্টেন্ট করেছে, যেটা মানুষকে ভালো লাগা দিয়েছে, আজকে 2025 সাল, 10 বছর পর হতেই পারে এমন কেউ একজন এলো যে একই ধরনের কন্টেন্টই করছে, বাট ওর মধ্যে অন্যরকম মশলা পাচ্ছি আমরা, হতেই পারে। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু কিরণকে ছোট করে দেখবো না, বা তাকেও তার সঙ্গে তুলনামূলক তুলনা আসেই না এখানে, তুলনা আসেই না। হ্যাঁ, প্রত্যেকের মতো করে শুনবো। হ্যাঁ, তো কিরণ আজও রেলেভেন্ট। হ্যাঁ, অবভিয়াসলি ও একটা কন্টেন্ট করলে মানুষ তো দেখে, মিন্স রিলেভেন্ট। ইনফ্যাক্ট কিরণ আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা রয়েছে, কিরণ আসবেও। তাই? হ্যাঁ, বাহ, খুব ভালো। কিরণ নিলে বলো, ও আমার ফোন ধরে না। হ্যাঁ, হ্যাঁ, ও ফোন ধরে না, আর রিপ্লাইও কি করে বলবো, না। বলো। কিরণ, আমি জানি না কিরণের কি প্রবলেম, ও ফোন ধরে না, ও রিপ্লাই করে না, কোনো কাজের ব্যাপারেও পাই না। তো ওকে এটা বলো, যেটা একজন এসেছিল বলে গেছে। আমি ওই জন্য নাম্বারটা রাখিনি। তুমি রাখোইনি? না। তাহলে খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কিরণকে আমি এই পডকাস্টের মাধ্যমে বলে যাচ্ছি যে কিরণ, আমার ফোনটা ধরো, দরকার আছে, কাজ আছে। কিরণ এত অহংকারী হয়ে গেছে, হ্যাঁ। এনিওয়ে, তো হ্যাঁ, কিন্তু কিরণকে ক্লিক ফোন করেছে, কিন্তু একবার ধরেছে। তাই? মানে এক ক্লিকে ধরেছে আর কি। আমি ক্লিকই দেখালাম, তুমি কি ভাবলে জানি না। আমি ক্লিক, এটা কিন্তু এখন আর অন্য একটা চিহ্ন, এটা ভালোবাসাও বটে। মানে এই যে হার্ট সাইন, Gen Z। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটার কিন্তু জানো তো, মানে অনেকে বলে না যে এখানে একটা হার্ট সাইন দিয়ে দিলে এটা হার্ট হয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু হৃৎপিণ্ডের মতো করে দেখতে, দেখো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হার্ট। ওকে, এই দুটো হচ্ছে আমাদের আর্টারি। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, এটা অনেকে ভুল জানে অ্যাকচুয়ালি। তো ঠিক। তুমি কি আগে মানে জীববিদ্যার ক্লাস নিতে? আমি সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথস নিয়ে পড়েছি। কিছুটা সময় পর্যন্ত আমি জীববিদ্যাতে পড়েছি। হ্যাঁ, তাহলে পড়েছো। হ্যাঁ, কিন্তু আমি এটা জানতাম না, এটা শিখলাম। থ্যাংক ইউ। নতুন নতুন কত জিনিস শিখছি প্রত্যেক দিন। মানে আমি হাতটা ভুল দেখালাম, অ্যাকচুয়ালি এই হাতটা হবে। আচ্ছা, ওকে, বুঝলাম।
আচ্ছা হ্যাঁ, যেটাতে ছিলাম যে তোমার ওই প্রথম প্রেম, মানে উল্টো দিকে হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ আমারও হঠাৎ করে মনে হলো যে তুমি এত ইন্টারভিউস নাও, তো আমিও একটু নিয়ে দেখি, তো সেই জন্যেই। বলো বলো বলো, জিজ্ঞেস করে ছোট ছোট করে আমি উত্তর দিয়ে দিচ্ছি। র্যাপিড ফায়ার করতেও চাইলেও পারো। দেবনাজিৎ। জিৎ। কেন যদি বলি? পার্সোনালিটি। ওকে। শাহরুখ না আমির? দুজন দুদিকে, শাহরুখ কে এগিয়ে রাখবো। কেন? শাহরুখ অনেক বেশি খোলামেলা, মানে আমার মনে হয় যে শাহরুখ অনেক বেশি মেশে মানুষের সঙ্গে। এটা বেশি ভালো লাগে আমার। আমি যেহেতু টেলিভিশনের মানুষ বা আমি যেহেতু রেডিওর মানুষ, প্রচুর মানুষের সঙ্গে আমায় মিশতে হয়েছে, কথা বলতে হয়, ইন্টারভিউজ করতে হয়, সব কিছুই। তো শাহরুখের মধ্যে আমি ওই ব্যাপারটা পাই। শাহরুখ যদি উল্টো দিকে বসে না, অনেক বেশি কমফোর্টেবলি কথা বলা যায়। ওকে। নেক্সট। বিরিয়ানি না মোমো? বিরিয়ানি। না অবভিয়াসলি, ওয়াও, দুঃখ পেও না। ওকে। পাহাড় না সমুদ্র? মানে আমি খুবই ক্লিশে কোয়েশ্চেনগুলো করছি। পাহাড় ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে। এবার সমুদ্র যেহেতু আমাদের কাছাকাছি, বুঝতেই পারছো, সমুদ্র অনেক বেশিবার যাওয়া হয়েছে, পাহাড়ে যাওয়া একটু কম হয়েছে। বাট যদি র্যাঙ্কিংয়ে রাখো, পাহাড় এক নম্বরে থাকবে। আচ্ছা, যেহেতু কম বার গেছো তুমি ওখানে, সেই কারণে রাখছো নাকি এটা অন্য কোনো ব্যাপার রয়েছে? না, পাহাড় ভালো লাগে। কেন ভালো লাগে পাহাড়? আর পাহাড়ের সাথে এমন কিছু স্মৃতি তুমি বলো যেটা তোমার। পাহাড়ের সঙ্গে স্মৃতি, খুব মনে রিসেন্টলি পড়ে। আমি গিয়েছিলাম বাবা মা বউকে সঙ্গে নিয়ে, দেখেছি। জুলুকে সিল্ক রুটে গাড়ি চালিয়ে উঠেছি। কেমন লাগলো? অভিজ্ঞতা কিরকম? ফাটাফাটি, মানে গাড়ি চালাতে যেহেতু ভালোবাসি, তো সেখানে এনিওয়্যার। এটা কি প্রথমবার তুমি গাড়ি চালিয়ে পাহাড়ে গেলে না আগেও গেছো? গেছি। আগে একবার দার্জিলিং ট্রিপ করেছি গাড়ি চালিয়েই নিজে। Okay. তারপর সাউথ ইন্ডিয়া টোটাল ট্রিপ করেছি, ওখানে থার্ড চালিয়েছিলাম। আচ্ছা। তারপর আবার এবার গেলাম। তো আমার গাড়ি চালাতে বেসিক্যালি ভালো লাগে, এবং সঙ্গে যদি ফ্যামিলি থাকে না, যেটা হয় মানে মোস্ট ইম্পর্টেন্টলি, ফোন আসে না তো কোনো। ফ্যামিলির সঙ্গে থাকলে ফোন আসে না, ফোন আসে না। সেইটা আমার খুব শান্তির জায়গা। কারেক্ট। আর আমি যখন কোনো রকমভাবে ছুটিতে থাকছি, আমার টোটাল ফোনটা আমার টিম দেখে নেয়, মানে যা কাজ করে। তোমার গাড়িতে আমিও ঘুরেছি, আমরা একবার বেরিয়েছিলাম। ভালো, তুমি খুব ভালোই। এবার আমি করি কয়েকটা প্রশ্ন। করো এবার তুমি করো, আমি আর পারছি না। তুমি করো, মানে তোমার জায়গাটা তোমাকেই ছেড়ে দিলাম। বলো এবারে। 5 বছর পর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা দেখতে চাও? 5 বছর পর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা দেখতে চাই? ব্যাংক অ্যাকাউন্টে দেখতে চাই না, মানে সেটা অন্য কোথাও সরিয়ে দিতে চাই, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে না। আচ্ছা, হ্যাঁ, আমি খুব খরচ করে ফেলি। নট ব্ল্যাক মানি, বাট আমি খুব খরচ করে ফেলি। না, আমার মানির রং যেরকম, মানে ভারত সরকার থেকে যেগুলো ঠিক করে দেয় না, ওটাই ওরম রঙই থাকে। হ্যাঁ, আমার কোনো, মানে আমার কোথাও কোনো তুমি কালো রঙের কোনো টাকা দেখতে পাবে না। ওকে। তো ওটা এইভাবে তো বলা যায় না, বাট হ্যাঁ, এমন একটা পরিমাণ পয়সা থাকবে, টাকা থাকবে, যেটাতে আমি কমফোর্টেবল ফিল করবো। আমি যে লাইফটাকে কন্টেন্ট ক্রিয়েশনে কম্পিটিটর কাউকে মনে করো? কন্টেন্ট ক্রিয়েশনে কম্পিটিটর না, নোবডি। কারণ কন্টেন্ট ক্রিয়েশনে কোনো কম্পিটিটর হয় না, সবাই নিজের মতোই। তুমি যেটা বললে, ইন্ডিভিজুয়াল। তুমি কাউকে দেখে ইন্সপায়ার্ড? আমি ইন্সপায়ার্ড বলতে আমার অ্যাবসার্ডিজম আমার ছোটবেলা থেকেই ভালো লাগে, মানে ভুলভাল কথা বলা। মানে তার সাথে কোনো মিল নেই, কোনো একটা কথা, কোনো একটা জিনিস দেখছি, অবজেক্ট দেখছি, বা কোনো একটা অ্যাক্টিভিটি চলছে, সেটাকে একটু ভুলভালভাবে রিপ্রেজেন্ট করে, এটা আমি ছোটোবেলা থেকেই করি। তো তারপরে অ্যাবসার্ডিজম যখন রবি গুপ্তা যখন শুরু করলেন, তখন আরে এটা তো আমি ছোটোবেলা থেকেই করি। কিন্তু রবি গুপ্তার আগেও শুরু করেছেন অবিনাশ মাইনাস ভার্মা, এটা কিন্তু অনেকেই জানেন। ইনফ্যাক্ট আমি তোমাকে এখানে একটু আটকেই বলি, সরি, অনুরাগ মাইনাস ভার্মা। হ্যাঁ, আটকেই বলি যে অনেকেই তোমার কন্টেন্টে রবি গুপ্তার কথা কমেন্ট করে, হ্যাঁ, মেনশন করে। কিন্তু আমি সামহাউ ফিল করি যে স্ক্রিপ্টটা তোমাকে লিখতে হয়, সেখানে রবি গুপ্তা কোথায়? এটা তো সেইখানেই তো তুলনামূলক ব্যাপারটা আসছে না। হতেই পারে এক ধরনের আর্ট, একটা কমেডি তো একটা বিশাল বড় জনর। সেখানে আমি কিভাবে কমেডি করছি সেটা একটা পয়েন্ট। যেমন মানে আমাদের বিটকেল বাঙালি, ও তো কমেডি করছে, ওর একটা ধরন আছে। তো সেইভাবে দাগিয়ে দেওয়াটা কোনোভাবে যায় না। তো এবার তুমি কি দুঃখ পাও এরকম কমেন্ট এলে? আগে খুব একটা মানে বিরক্ত লাগতো যে কেন কমেন্ট করছে, কারণ আমি তো নিজের কন্টেন্ট নিজে বানাচ্ছি, কনসেপ্টটা হয়তো একই রকম হয়ে যাচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু
কপি কোথায় করলাম, মানে আমি তো কোনো লাইনও কপি করছি না, আমি তো সিচুয়েশনও কপি করছি না, মানে পুরোটাই তো আমার। সেখানে প্রথম খুব বদার্ড হতাম, বাট এখন এত কিছু মনে হয় না, যে যা লিখছে লিখুক। সিনেমার প্রমোশন করো? করি, কিছু কিছু করি। পয়সা করে দেয়? পয়সা করি দিলে করি, নাহলে করি না। क्या बात। পয়সা করি দিলে করি, না হলে করি না। কারণ আমি সত্যি কথা বলতে আমি কন্টেন্ট বানাই ফ্রি টাইমে। ছবি আঁকা ছেড়ে যেইটুকু টাইম আমার বাঁচে সেইটুকু টাইমে আমি কন্টেন্ট বানাই। আমার কন্টেন্ট নিয়ে আগামী দিনে বিরাট কিছু করব বা বিরাট কিছু করতে পারবো এরকম কোনো ভাবনা চিন্তা নিয়ে আমি কন্টেন্ট তৈরি করিনি। মানে হয়তো আমার কন্টেন্ট কোনোদিনও বন্ধ হয়ে যেতে পারে, সেটাও হতে পারে। ছবি আঁকাটা আমার প্রায়োরিটি, আচ্ছা, ওটা নিয়ে থাকবো। এবার মোটামুটি একটা শেষ প্রশ্ন, যে তোমার ছবি আঁকা তো তোমার একটা জায়গা ছিল, সেটা এখন অবভিয়াসলি আছে। কন্টেন্ট ক্রিয়েশন কি ছবি আঁকাকে কোনোভাবে হেল্প করেছে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে? হ্যাঁ, হেল্প করেছে প্রচুর। নতুন নতুন ক্লায়েন্ট পেয়েছি আমি, যারা প্রথমে আমাকে চিনেছেন কন্টেন্টের মাধ্যমে, কিন্তু পরে তারা দেখেছেন যে আমি পেন্টিং করি, তো সেই সূত্রে আমি প্রচুর কাজ পেয়েছি। এটা কিন্তু আমাকে হেল্প করেছে সোশ্যাল মিডিয়াতে। আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, হ্যাঁ, এনি রিগ্রেটস? না, আমার লাইফে কোনো রিগ্রেট নেই। মানে খুব দু একটা পার্সোনাল বিষয় ছাড়া আমার লাইফে কোনো বিষয় নিয়ে রিগ্রেট নেই। পার্সোনাল দু একটা বিষয় ছাড়া, মানে সেগুলো খুবই পার্সোনাল, ছোটোবেলাকার ঘটনা, সেগুলো ছাড়া কোনো রিগ্রেট নেই লাইফে। क्या बात। একটা রিগ্রেট যদি আমি সেইভাবে বলি, এখানে কন্টেন্টের জন্য যদি বলি, আমার মাধ্যমিকে আমি 1 মার্কসের জন্য আমার 700 হয়নি, এটা আমার একটা বিরাট রিগ্রেট ছিল। মানে এটা যদি আমার হঠাৎ মাথায় এলো, মানে এইসব ছাড়া আমার খুব একটা রিগ্রেট লাইফে নেই। মানে যেটা করছি, যেভাবে আছি, মানে আই এম হ্যাপি। 9-6 ভাগ্যে হয়, তোমার দুটো নয়, একটা 6। 699 699 ছিল। তো এটাই একটা ছোটখাটো রিগ্রেট ছিল, আর কিছু নয়। সেভাবে কোনো ফ্রেন্ড regret সার্কেল? নেই। খুব ছোট, খুবই ছোট। আমার 2-3 জন বন্ধু বান্ধব রয়েছে, মানে যারা স্কুল লাইফ থেকেই রয়েছে, তার সাথে যদিও খুব একটা বিরাট কিছু যোগাযোগ আছে তাও নয়। আমি আমার এই যে লাইফটা, আমি যে লাইফটা লিড করি, আমি বেসিক্যালি আমার খুবই ছোট সার্কেলের মধ্যে থাকি আমি। এটা আমি এনজয় করি। মানে আমি ক্রাউডেড বা হাজার রকম মানুষের মধ্যে থাকো, ওটা আমি খুব একটা বিরাট পছন্দ করি না। আর ফ্রেন্ড সার্কেল সেইভাবে নেই। অ্যাকোয়েন্টেন্স বলতে পারো সবাই, ফ্রেন্ড সেই অর্থে মানে মেবি আমি অতটা সৌভাগ্যবান নই। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, এই পডকাস্টের ক্ষেত্রে এর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে না। আচ্ছা, পোয়া মোমোর তরফ থেকে যে কফিটা দিয়েছে কেমন লাগলো? তারিফই করবো। খাবে এখন ওটা? হ্যাঁ, আমি তুলেছিলাম, তুলে দেখলাম এটা ব্ল্যাক ঠান্ডা কফি হয়ে গেছে। ব্ল্যাক কফি ঠিক আছে, আমি ঠান্ডা কফিও খেয়ে নিই। আমার মাঝে মধ্যে এরকম হয়, রাত জাগতে হবে। তবে আরেকটা কাপ রয়েছে, হ্যাঁ, যেটা একদম গরম, গরমা গরম Okay. আর কি। হ্যাঁ, এই কাপটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, আজকাল তো কেউ অটোগ্রাফ নেয় না, সবাই সেলফি। ওকে। তো তোমার অবশ্য autograph ছবির করে- নিচে নিজের একটা অটোগ্রাফ থাকেই, এখানে তোমার একটা অটোগ্রাফ করতে হবে। আমি হলাম, তুমি অটোগ্রাফ করে আমাকে দেবে। প্লিজ প্লিজ। এই সেরেছে। এটা আমাদের সংগ্রহশালায় যাবে, ওখানে থাকবে, ওকে, যেখানে খুশি। তুমি চাইলে ভিতরেও লিখতে পারো হাত ঢুকলে। ডেটটা কত আজকে? ডেটটা দিয়ে দিই। আজকে 28। আরেকটা জিনিসও দাবি আছে, আচ্ছা, বলো। সেটা হচ্ছে কাপটা উল্টো, তোমার এটা হয়ে যাক লেখা। হ্যাঁ, হ্যাঁ, ওটা উল্টো দেখো, Okay. সাদা অংশ অনেকটা, হ্যাঁ। ওখানে কিছু একটা তুমি যদি এঁকে দাও কিছু ছোট্ট একটা করে, এঁকে মানে দেবো? হ্যাঁ, তোমার Okay. কয়েকটা আঁচড় কালির, ওকে। এনিথিং। আমি যেহেতু কাপটার দাম portrait বেড়ে নিয়ে কাজ যাচ্ছে করি, কিন্তু, হ্যাঁ, তাই লাভলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার কাপটাকে কিভাবে রাখি বলো তো? মানে কাপটাকে তো এরম রাখা উচিত, কিন্তু এভাবেও রাখতে পারি। তবে রাখাই এভাবে যায়। রাখতে গেলে একটা জিনিস দেখতে পেলাম, এটাও কিন্তু দেখুন, এটাকে চেপে ধরলে ওয়াও হয়ে যায়। মানে ভেবেচিন্তেই লোগো বানিয়েছেন যারা বানিয়েছেন, গুড জব। এই সোজাই করে দিই আমি, হ্যাঁ। আরেকটা জিনিস রয়েছে তোমার জন্য, বেশ ভারী এটা, হ্যাঁ, মোমোর তরফ থেকে এই Okay. ফুড হ্যাম্পারটা তোমার জন্য। ওকে, থ্যাংক ইউ। সাবধানে, গরম আছে। ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগলো আড্ডা দিয়ে, ভীষণ ভালো মুহূর্ত আমাদের তৈরি হলো কথাবার্তায়, যে আড্ডাটা বহুদিন পেন্ডিং ছিল। একদমই, অনেকদিন পেন্ডিং ছিল, আমরা নিজেরাও অনেকবার কথা বলেছি, হ্যাঁ। সেটা যে এইভাবে এখানে হবে সেটা হ্যাঁ ভাবিনি। হ্যাঁ হ্যাঁ। যদি জিজ্ঞেস করি ওয়ামোমো প্রেজেন্টস এই ক্যাফে হাউসে এসে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো? আমার তো অফকোর্স আমার দুর্দান্ত লেগেছে, মানে এরকম একটা আড্ডা বহুদিন পরে মারলাম। পডকাস্টে গিয়ে জেনারেলি তো আড্ডা মারা হয় না, আমরা কিন্তু আড্ডাই দিলাম। আমরা আড্ডাই দিলাম। এটাই সব থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হলো। আর আমি অফকোর্স আমি উইশ করব যে এই ক্যাফে হাউস আরও অনেক অনেক নাম করুক আগামী দিনে। তোমাকে অনেক ক্লিককে ধন্যবাদ অ্যাকচুয়ালি এরকম একটা প্ল্যান করার জন্য। অফকোর্স ক্লিককে অনেক তবে ধন্যবাদ। আমাদের এই আড্ডায় আজকে কিন্তু প্রচুর ওয়াও মোমেন্টস তৈরি হয়েছে, আমরা এই পডকাস্ট শেষ করার আগে সেগুলো দেখে নিই। আমি সুজয় নীল নামে একজনের ছবি এঁকেছিলাম, তো সেটা কমিশন ওয়ার্ক ছিল না। আমি ব্ল্যাঙ্ক চেক রেডি রেখেছিলাম, দিতে যাবো তুমি বেরিয়ে গেলে। রাজুদা আরেকটু হলে পরোটা খাইয়ে দিচ্ছিল, আর তুমি একটা পোর্ট্রেট দিতে পারলে না। হ্যাঁ, বসন্ত আমার সব থেকে প্রিয় ঋতু। তোমার জীবন সুখা পড়ে আছে, ঠিক আছে।